আমরা সংস্কার নিয়ে যখনই কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্কার প্রশাসনের সংস্কার, যেই সংস্কার নিয়ে অনেক বিতর্ক চলছে। একটি সুষ্ঠু নির্বাচন যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনের সংস্কার প্রয়োজন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে প্রশাসনের সংস্কার প্রয়োজন। যদি আমরা সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রেও প্রশাসনের সংস্কার প্রয়োজন। সেই সংস্কার আমরা কতখানি দৃশ্যমান হতে দেখলাম? প্রশাসনিক সংস্কার কমিশন একটা হয়েছে, কিন্তু এখন সরকার পরিচালনার জন্য যেই পরিবর্তনগুলো দেখছি সেগুলো ব্যক্তির পরিবর্তন। একে বাদ দাও, একে আনো, একে অবসর থেকে নিয়ে আসো, একে অবসরে পাঠাও, একে ওএসডি বানাও, একে ট্রান্সফার করো, এরকম হচ্ছে। মানে ৩-৪ ধাপ নিচ থেকে এনে উপরে বসিয়ে দেওয়া, মানে ব্যক্তির রদবদল। যেটি আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন নির্বাচন হতো, তখন তত্ত্বাবধায়ক সরকার এসে এরকম ব্যক্তির পরিবর্তন করতো, তারা তো সিস্টেমের পরিবর্তন করে নাই। এখন আমাদের প্রশাসনিক ব্যবস্থা, শুধু প্রশাসনিক না, আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সব কিছুই তো সে ব্রিটিশ আমলের, এবং সেই ভাবে আমরা চলছি। তো আপনি যদি এর আমূল সংস্কার ঘটাতে চান, তাহলে আমলাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, আমলাদেরকে জনপ্রতিনিধিদের অধীনস্থ রাখতে হবে, আমলাদের আপনার কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এগুলো যে ব্যবস্থা আপনার আছে, আপনার দুর্নীতি দমন কমিশন আছে, আপনার আইন আছে, আপনার বিচার বিভাগ আছে, আপনার সব কিছু আছে, এগুলো প্রয়োগ হয় নাই। যত আইন বাংলাদেশের আছে, তার যদি সুষ্ঠু প্রয়োগ হয়, অনেক কিছুই বদলে যাবে। তাহলে শুধু কি আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করা খুব প্রয়োজন ছিল। সারা বছর তো আমরা রাজনীতিবিদদের জবাবদিহিতার কথাই বলি, এরপর হয়তো আমরা ব্যবসায়ীদের জবাবদিহিতার কথা বলি, কিন্তু আমলাদের জবাবদিহিতা, আমলাদের বিচার, আমলাদের শাস্তি কতখানি হয়? কোনো একটি দুর্নীতির ঘটনায় কতখানি রাজনীতিবিদরা দায়ী, একজন মন্ত্রী বা এমপি বা একজন নির্বাচিত প্রতিনিধি দায়ী, আর কতখানি প্রশাসনের ব্যক্তিরা দায়ী, যদি হিসাব করেন, সেই তুলনায় জেলে বেশি কারা যায়, শাস্তি বেশি ভোগ করে কারা, পালিয়ে যায় কারা, সবই রাজনীতিবিদরা। আবার রাজনীতিবিদদেরকেই মানুষ বেছে নেয়। ফলে এই যে প্রশাসনে যারা থাকেন, তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত থাকে, এবং এই আমলাদেরকে কেউ বদলাতে চায় না, বদলানোর সাহস পায় না। বাংলাদেশে কোনো সরকারই করে নাই। তাদেরকে তুষ্ট করে সবাই চলে, এবং তারা সেই শক্তিটাকে কাজে লাগায়। ফলে ওইখানে সংস্কার করতে গেলে অনেক কিছু করার দরকার হয়তো। কিন্তু আমি আবারও বলছি, যদি সরকার খানিকটা দৃশ্যমান হতে দেখেছেন, এখন আমি প্রশাসনের মধ্যে কিছু দেখছি না। আমি সংস্কারের ব্যাপারে একটা কথা বলে শেষ করি। আমরা ১-১১ সরকারকে কিন্তু সংস্কার করতে করতে এরপরে যা করেছে, সংস্কারের নামে রাজনীতি বাদ দেয়, বিরাজনীতিকরণ করে, -2 ফর্মুলা করে, কিংস পার্টি তৈরি করে, শেষ পর্যন্ত সংস্কার শব্দটি ওই সরকার আমলে একটি গালিতে পরিণত হয়েছিল। আমরা চাই না এই সরকারের আমলে সংস্কার যাতে গালিতে পরিণত না হয়। ফলে বেশি বেশি সংস্কার না বলে যতটুকু প্রয়োজন ততটুকু করে যদি আমি নির্বাচনের দিকে যাই, শোনেন, সমাধান কি? আমরা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে ফিরতে চাই, এটাই তো লক্ষ্য। গণতন্ত্র যে লক্ষ্য না, এটা তো কেউ বলবে না। তো আমার গণতন্ত্র যদি লক্ষ্য হয়, তাহলে আমার প্রথম লক্ষ্য হবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র যাব। গণতন্ত্র যদি সঠিকভাবে চর্চা হয়, তাহলে আমার জবাবদিহিতা থাকবে, আমার জনগণের প্রতিনিধিত্ব থাকবে, সুশাসন থাকবে, আমার সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে, আইনি শাসন থাকবে। নাজমুল আশরাফ, রাজনৈতিক দলগুলো যেমন নিজেদের মাঝে সংস্কার নিয়ে আসছে, আমরা আশা করব যারা আসলে এই মুহূর্তে রাষ্ট্র চালাচ্ছেন তারাও একটা বড় ধরনের সংস্কার নিজেদের মাঝে আনবেন। ১০০ দিন নিশ্চয়ই তাদের মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময়, যদি আমি বলি খুব একটা কম সময় নয়। আপনি নিশ্চয়ই জানেন, আমি একটু যুক্ত করতে চাই, একজন উপদেষ্টা তিনি নিজেকে 10-এ 4 নম্বর দিয়ে মূল্যায়ন করেছেন। সেটি হয়তো আওয়ামী লীগ সরকারের আমলে হলে আমরা দেখতে পেতাম একজন মন্ত্রী বা একজন রাজনীতিবিদ তিনি 10-এ নিজেকে 20 দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে হয়তো কম নম্বর দেওয়া আমাদের জন্য ভালো। সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আইন উপদেষ্টার আজকের পুরো বক্তব্য আমি শুনেছি, উনি খুব চমৎকারভাবে বলেছেন। উনি খুবই ভদ্র, বাস্তববাদী, মানে কি বলবো, মানে চমৎকার মানুষ। উনি তো রাজনীতিবিদ না। আমাদের যারা রাজনীতিবিদ, ভালো রাজনীতিবিদ আছে, খারাপ রাজনীতিবিদ আছে, ভালো সরকার, খারাপ সরকার, সবই আমরা দেখেছি। ফলে খারাপ সরকার যখন থাকে, তখন রাজনীতিবিদদের কথাবার্তার ধরন, জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করা, প্রতিপক্ষকে হেয় করা এবং নিঃশেষ করা, এগুলো তো নতুন কিছু না। আমাদের গত 16 বছরে আমরা একটু বেশি মাত্রায় দেখেছি। কিন্তু উনি তো রাজনীতিবিদ না, উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একসময় সাংবাদিক ছিলেন। ফলে তার কথা, তার নিজস্ব মূল্যায়ন, তার যেই ভদ্রতা, তার যে নম্রতা, এই জিনিসগুলো রাজনীতিবিদের সাথে মিলবে না। ফলে উনি যা বলছেন, আমি বলবো যে উনি খুবই চমৎকার কথা বলছেন, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আপনি বলছিলেন যে 100 দিন কাজের মূল্যায়ন আমরা করছি বেশ কয়েকদিন ধরে। 100 দিন খুব বেশি না খুব কম, আমি সেই বিচারে যাব না। 100 দিনে অনেক কিছু হয়েছে, যেই বিরূপ পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছে এবং যা কিছু তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, সেই জায়গায় 100 দিনে যা করেছেন আমি এগুলোকে কোনো অংশে কম নাম্বার দেব না। কিন্তু 100 দিন পরে আমরা জানতে পারলাম না আপনারা কি করবেন।
আপনার লক্ষ্যমাত্রা ঠিক করতে 100 দিন কিন্তু অনেক বেশি। মানে আপনি কি করবেন, কতদিনে করবেন, এটা ঠিক করতে আপনার 100 দিন লাগলো বা 100 দিনে আপনি দিতে পারছেন না, এটা একটা ব্যর্থতা। কিন্তু 100 দিনে অন্যান্য যা কাজ করেছেন দেশ পরিচালনার জন্য অনেক বড় সাফল্য।